সে অতটা জানতো না এবং সে খুব মানে ইজিলিভাবে সে 2-3টে স্টেপ আমার আগে উপরে চলে গেছে। হাফ ল্যান্ডিং হয়ে ফুল ল্যান্ডিংয়ের দিকে টার্ন করেছে স্টেয়ার দিয়ে। আমি হাফ ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে পরিষ্কার পেছন থেকে অনুভব করলাম যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে। ওই রকম অন্ধকার সময় প্রজেক্টে লাইট চলছে কিন্তু খুব ডিম। আমি পেছন দিকে ঘুরে তাকিয়ে আমি দেখি কেউ নেই। আমি ফিল করছি যে কেউ মনে হয় আমার সাথে সাথে চলছে। ঘুমোতে ঘুমোতে হঠাৎ আমার মনে হলো যে কেউ আমাকে পিছন থেকে ধরে শূন্যে তুলে দিয়েছে। যে এরকম টাইপের যে সাইটসগুলো হয়, এখানে যখন বিল্ডিংগুলো তোলা হয় তার আগে কি সেই বিল্ডিংয়ের ভিত করার সময় মানুষ সত্যিকারের মানুষকে মেরে বা তাদের খুঁড়ি ঠুলি পোতা হয়? হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটসের একটা নতুন এপিসোডে। আর আজকে আমাদের সাথে জুড়ে গেছে সায়ন্তন দেব। তো তোমার সাথে অনেকদিন ধরেই কথা হচ্ছিল পডকাস্টে আসার জন্য, বাট তোমার একটুখানি বিজি শিডিউল রয়েছে। তো তুমি বলো যে তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? একদম, আমিও খুব ভালো আছি। আর আশা করি তুমি আমাদের পডকাস্ট দেখো, কারণ তুমিও একবার বলেছিলে যে তুমি মানে তোমার কাছে অনেক ঘটনা আছে, তো সেটা নিয়ে আমাদের আলোচনা হতো। শুরু করা যাক। তো আমি ঘটনাটা বলছি। 2013 সালে আমি একটা কোম্পানিতে চাকরি করি। তো সেই কোম্পানির সূত্রে আমাকে একটা প্রজেক্টের কাজে আমি যাই। তো সেই প্রজেক্টের কাজে যখন আমি যাই, বেশ কিছুদিন ধরে আমি সেই প্রজেক্টের কাজে আমি ইলেকট্রিক্যালের আমি কাজটা করি। তো কাজ যেমন চলছে, হঠাৎ আমি দেখি যে কিছু ফ্লোরে কাজ করতে গেলে তখন যে কনস্ট্রাকশন প্রজেক্টের যে কাজগুলো হয় সেগুলো একদম পুরো খালি থাকে, ঠিক আছে? এবং যে জায়গায় কাজটা হয় সেখানে সেই আশেপাশে এলাকাটাও খুব একটা মানে মানে জনবহুল হয় না, ঠিক আছে? তো আমি সেই প্রজেক্টে কাজ করছি, আর আমার সঙ্গে স্টাফ রয়েছে 10-12 জন রয়েছে। খুব কম সংখ্যক লোকেই কাজ নিয়ে কাজ করছি। তো হঠাৎ একদিন সন্ধে 6টা বাজে। তো প্রজেক্টে আমি যখন আস্তে প্রজেক্ট থেকে আমি যখন বেরোচ্ছি, সে সময় আমি ফিল করছি যে কেউ মনে হয় আমার সাথে সাথে চলছে। তো আমার সাথে সাথে চলছে, তো আমি ভাবলাম হতে পারে কেউ হয়তো ওপরে, মানে 8টা ফ্লোর ছিল, হয়তো কেউ ওপর ফ্লোর থেকে কেউ নামছে। তো আন্ডার কনস্ট্রাকশনে কী হয়, তখন লিফটও থাকে না, স্টেয়ার দিয়েই সবাই নামা ওঠা করে। তো আমি যথাযথ ভাবতাম যে হয়তো আরও কোনো ওয়ার্কার হয়তো কেউ উপর থেকে সিঁড়ি থেকে নামছে। তো প্রথম দিন আমার কিছু এটা মনে হয়েছিল, আমি ওটাকে ইগনোর করে গেছি। তো দ্বিতীয় দিন আমি ঠিক 6টার সময় আবার ঠিক 6:10-15 আবার ঠিক ওরকমই আমি একটা অনুভব করি যে কেউ আমার সাথে সাথে মনে হয় কেউ আসছে পেছন, বা আমার কেউ এগিয়ে গেল আমার থেকে। তো আমি তখন আমার একটু অদ্ভুত লাগে। তো তারপরে আমি সবাইকে একটু বসলে সবাই একটু হাসাহাসি করবে বলে আমি কাউকে জানাই না। তারপরে আমি বাড়িতে জানাই। তো বাড়িতে আমাকে বলে যে একটু সাবধানে থাকতে, আমার রাশিটা একটু হালকা ধরনের এরকম কিছু একটা জানায়। তো আমি এগুলো তো খুব একটা বিশ্বাস করতাম না। তো তারপরে বেশ কিছুদিন আমি ওটাকে আবার মানে পাই না, অনুভব করতে পারি না। হঠাৎ একদিন দুপুর 2-2:30 লাঞ্চ টাইম, সেই সময় আমি লাঞ্চ করে আমি একটু রেস্ট নিচ্ছি। সে সময় আমার হঠাৎ একটু ঘুম মতন পেয়ে যায়, আমি ঘুমিয়ে পড়ি। এটা কি অফিসে? এটা কনস্ট্রাকশন সাইটে। আচ্ছা আচ্ছা। আমি লাঞ্চ করে এসে প্রজেক্ট সাইটে আমি এসে একটু লাঞ্চ করে আমি একটু ঘুম মতন পেয়ে যাই। তো আমি জাস্ট টেবিলে একটু মাথাটা রেখে আমি ঘুমোচ্ছি। তখন ঘুমোতে ঘুমোতে হঠাৎ আমার মনে হলো যে কেউ আমাকে পেছন থেকে ধরে শূন্যে তুলে দিয়েছে। আমি শুয়ে আছি মাথা দিয়ে, কপালে মনে হচ্ছে যেন কেউ কপালটা আমার ধরে রয়েছে, আর পেছন থেকে কেউ আমাকে তুলে ধরে রেখেছে। আমি নিজেকে চাইছি যে আমাকে ছাড়াতে, কিন্তু আমি পারছি না, আমি একদমই পারছি না। যেন মনে হচ্ছে আমাকে একদম পুরোপুরি আটকে রেখে দিয়েছে। তো আমি ভাবছি কি আমি স্বপ্ন দেখছি, কিন্তু স্বপ্নের মধ্যে আমি বেরোতে চাইছি যে আমি ঘুমটা ভেঙে আমি নিজেকে ছাড়ি যে আমি
শূন্যে উঠে যাব না, আমি অনেকটা উঠে গেছি, আমি আর নামবো কী করে। হঠাৎ কেউ একজন চলে আসে, সে আসে আমাকে ডাকে, ফ্যানতন ফ্যানতন ফ্যানতন। তখন আমি খুব চমকে আমি উঠে আমি দেখি যে আমি যেখানে ছিলাম সেখানেই রয়েছি। কপাল, আমার মাথা দিয়ে খুব ঘাম, অজস্র ঘাম হচ্ছে। আমার কাছে, তুমি এসির মধ্যে বসে রয়েছো, তুমি ঘামছো, কী ব্যাপার, শরীর খারাপ? আমি বলি না, কিছু হয়নি, আমার একটু মনে হচ্ছিল শরীরটা খারাপ। তো আমি বেশ কিছুক্ষণ আমি চুপ করে থাকি এবং চিন্তা করি যে আমি যেটা কি ভাবছিলাম সেটা কি সত্যি, যে আমি শূন্য উঠেছিলাম। কিন্তু আমি তো বসে রয়েছি টেবিলে, চেয়ারে বসে রয়েছি, টেবিলে মাথা দিয়ে শুয়েছিলাম। তারপর বেশ কিছুদিন আবার আমি জিনিসটা আবার মানে ফিল আর হয় না, এরকম হওয়ার পর তো একজনকে আমি জিজ্ঞেস করি, যে ওখানে সিকিউরিটি গার্ড থাকে, তাকে আমি জিজ্ঞেস করি যে দাদা, এখানে কি কিছু শরীর আত্মার মতন জিনিস, মানে যেটা দেখা যায় না, সেরকম কি কিছু রয়েছে? কারণ আমি 6th ফ্লোর 7th ফ্লোরে এটা ফিল করেছি। বলছে দাদা, কখন ফিল করেছেন? বলছে আমি ফিল করেছি একদিন সন্ধ্যে 6টা 6:30টার সময়, যখন আমি নামছি, আর দুপুর 2টো 2:30টার সময়। তখন বলছে দাদা, খুব সাংঘাতিক ব্যাপারে আপনি ছিলেন। এই সময়টাই অনেক ওয়ার্কাররা ভয় পেয়ে, ওরা প্রজেক্টের লাঞ্চ টাইমে থাকে না, যখন সবাই একসঙ্গে আসে কাজ করে, তোমার কাজ শেষ হয়, সবাই একসঙ্গে বেরিয়ে যায়। আপনি তো জানেন না, কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছি যে আপনি কিন্তু ফার্দার একা আপনি থাকবেন না। কেন? কারণটা হয়েছে, ওই প্রজেক্টে যখন কাজ হয় তখন কিছু অ্যাক্সিডেন্ট ঘটে প্রথমের দিকে। তখন কেউ ওখানে কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, এরকম রয়েছে 2-3 জন। তারা মানে এখনও মনে হয় ঘুরে বেড়ায়। তো তাদের তাদের কিছু হয়তো আশা রয়েছে, তারা কাজ করতো বা ওখান থেকে বেরোতে পারেনি, এই কারণে তারা এরকমভাবে কিছু হয়তো বলতে চায়। তো এরপরে আমি বেশ কিছুদিন এরকমভাবে একটু ভয়ে ছিলাম, এবং আমি সন্ধেবেলা 6টা কি 5টার সময় আমি প্রজেক্ট সেরে আমি সাইট অফিসে গিয়ে আমি বসতাম। সেখানে আমি নিজের কাজ করতাম। তো একদিন এরকম ঘটনা ঘটে যে আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের একটা রেকর্ড নিতে সন্ধে 6:30টার পর, খুব এমার্জেন্সি ছিল, আমাকে প্রজেক্টে যেতে হয়, আবার সাইটে আমাকে যেতে হয়। তো সাইটে যাওয়ার জন্য আমি একজনকে নিই যে তুমি আমার সাথে চলো। তো সে রাজি, হ্যাঁ ঠিক আছে। তো আমার দরকারও ছিল তার সাথে, আমি একটা মেজারমেন্ট তুলবো, তো সে আমার নোট করবে। তো সেই সময় আমি যখন যাই, সেই সময় আমি পুরোপুরি জিনিসটাকে অনুভব করতে পারি। সে সে অতটা জানতো না, এবং সে খুব মানে ইজিলিভাবে সে 2-3টে স্টেপ আমার আগে ওপরে চলে গেছে। হাফ ল্যান্ডিং হয়ে ফুল ল্যান্ডিংয়ের দিকে টার্ন করেছে স্টেয়ার দিয়ে। আমি হাফ ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে পরিষ্কার পেছন থেকে অনুভব করলাম যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে। ওই রকম অন্ধকার সময়, প্রজেক্টে লাইট চলছে কিন্তু খুব ডিম। হ্যাঁ, ডিম। আমি পেছন দিকে ঘুরে তাকাই, আমি দেখি কেউ নেই। তারপর আমি আমার ওপর দিকে উঠে যাই, গিয়ে আমি যখন নিজেকে একটু মানে কি বলবো, মানে খুব ভয় লেগে গেছিলো। তারপরে আমি ওপরে উঠে আর নিজের কাজটা আমি কমপ্লিট করি। কমপ্লিট করার পর আমি ভাবি যে কে আমাকে কি কিছু বলতে চাইছে। আমি সেটা সাহস নিয়েই আমি বসছিলাম, মানে সেই জায়গায় আমি দাঁড়িয়ে আমি চেষ্টা করছিলাম যে কে কিছু বলতে চাইবে, কী হবে, আমি দেখতে চাই। তো এরকম কিছু হয়নি। তারপরে দেখলাম আমি উপর থেকে নিচে চলে আসি, বেরিয়ে যাই। পরের দিন আমি একটা ঘটনা শুনি। পরের দিন শুনি যে উপরে কিছু ফ্লোরে আমাদের কিছু জিনিসপত্র রাখা ছিল, সেই জিনিসপত্রগুলো কে বা কারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আচ্ছা, মানে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওখানে। গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সেগুলো যে জায়গায় যে প্লেসে রাখা দরকার ছিল সেখান থেকে অন্য জায়গায় শিফট করেছে, এবং সেটা একার পক্ষে সম্ভব নয়। মানে মিনিমাম বলতে গেলে 4 জন লাগবে। তখন আমরা
যারা ছিল আমাদের স্টাফরা, তাদেরকে আমি এটা পুরো ঘটনাটা জানাই। তো তারা বলে যে ঠিক আছে, এখানে এই প্রজেক্টটা তো যখন চালু হয়, একটা তো পুজো হয়েই ছিল, তো সামনেই একটা বিশ্বকর্মা পুজো তখন আসার কথা হবে। তো সেই সময় আমরা ঠাকুরমশাইকে পুরোহিতকে ডেকে ওই প্রজেক্টে আরেকবার আমরা একটা পুজো করাই। তারপর এই প্রজেক্ট আমাদের শেষ হয়ে যায়। তারপরে আর ওরকম কিছু হয় না? তারপরে আর কিছু এটা হয়নি, কিন্তু এটা আমার কাছে একটা বড় একটা অভিজ্ঞতা হয়েছিল যে কেউ আমাকে যেন মনে হয় কিছু বলতে চেয়েছে বা ফলো করেছিল। তো আমার একটা প্রশ্ন আছে, মানে যেটা আমার মনে হয় অনেকেরই মনের মধ্যে থাকে, এবার এটা গুজব কিনা আমি জানি না, যে এরকম টাইপের যে সাইটস গুলো হয়, এখানে যখন বিল্ডিং গুলো তোলা হয় তার আগে কি সেই বিল্ডিং এর ভিত করার সময় মানুষ, সত্যিকারের মানুষকে মেরে বা তাদের খুলি ঠুলি পোতা হয়? মানে আমি এটা বলি, এরকম একটা জায়গায় আমি ঘটনাটা বলবো। এটা হচ্ছে মানে বিল্ডিংয়ে পাইলিং হয়, এই পাইলিংয়ের সময় বড় হাইরেজ বিল্ডিংয়ে যখন পাইলিং হয়, তখন হয় কি কিছু অ্যাক্সিডেন্ট হয়, এবং পাইলিংয়ের মধ্যে যদি কেউ পড়ে যায় তাকে তোলা যায় না, সম্ভব নয়। আচ্ছা, তো আমি ওটাই জিজ্ঞেস করছিলাম, মানে ওটা কি অ্যাক্সিডেন্ট নাকি? ওটা অ্যাক্সিডেন্ট, ওটা একদমই অ্যাক্সিডেন্ট। ওগুলো মানে যেটা বলছে যে খুলি টুলি পোতা হয়, এটা ঠিক না, মানে হয়ও না এটা। আর আমি যেটা বলি যে এরকম আর একটা ঘটনা ঘটে, আমি নেক্সট একটা প্রজেক্টে যাই। এই প্রজেক্টটা মানে আমি সেই সময় পৌঁছাই, সেই সময় আমাদের ফিনিশিং ওয়ার্ক চলছিল। তো ফিনিশিং ওয়ার্কে আমি কিছু কাজ দেখছিলাম, তখন আটটা বেজে গেছে, যে কাজটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। তো একটু লেট নাইটেই আমাদের কাজ হচ্ছিল। হঠাৎ দেখি যে আমাদের কাছে একটা ফোন আসে যে কালকে আমাদের কোনো গেস্ট ভিজিট করতে আসবে, তো আজকে রাত্রিরে কমপ্লিট করতে হবে। তো আমরা ওটা নাইট শিফটে করি। তো নাইট শিফটে আমাদের যখন বাজে 11টার সময়, আমরা মোটামুটি কাজ করে আমরা ডিনার করব বলে আমরা সবাই রেডি হই। ডিনার আমরা সবাই করে নিই, মোটামুটি 11 থেকে 12 জন আমরা ছিলাম ওয়ার্কার্সদের নিয়ে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে যে যার একটু রেস্ট নিয়ে আমরা বলি 3টে অবধি আমরা টানা কাজ করব, আমাদের কমপ্লিট হয়ে যাবে যে টার্গেটটা রয়েছে। কালকে আমাদের যে ভিজিট আসবে সেই ভিজিটার দেখে নেবে, আমরা সেটা দেখে আমরা হ্যান্ড ওভার দেবো। তো এই নিয়ে আমরা একটা এরকম টার্গেট নিয়ে আমরা সবাই এটা ফুর্তি নিয়ে একটা কাজ চালু করি। এই সময় হঠাৎ লম্বা করিডোর ছিল, লম্বা করিডোরের মধ্যে 3টে স্টেয়ার ভাগ করা ছিল করিডোরটাতে, লেফট সাইড রাইট সাইড করে মিডল স্টেয়ার এরমভাবে। হঠাৎ আমি বসে আমি জাস্ট মোবাইল নিয়ে একটু স্ক্রল করছি, হঠাৎ পিং পং বলের আওয়াজ শুনতে পাচ্ছি, যেন মনে হচ্ছে কেউ বলটা খেলতে খেলতে সিঁড়ি থেকে ড্রপ খেতে 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 নিচে যাচ্ছে। ওইখানে তো বাচ্চা থাকার কোনো কথাই নয়। হ্যাঁ, অত রাত্রিরে না, বাচ্চা থাকার কথা হচ্ছে, বাচ্চা আওয়াজ আমি পরে পেয়েছি। আওয়াজ হচ্ছিল বলটা চলে যাওয়ার পর। তারপর আমি যখন বল চলে গেল, বল পড়লো, এখন তো কেউ না, আর সারা প্রজেক্টে তো আমরাই রয়েছি, আর তো কেউ নেই। আর যে সাইডে যে উইংটায় কাজ হচ্ছে তার অপোজিট উইং, সেখানে তো আমাদের কেউ নেই। ওটা অস্বাভাবিক লেগেছিলো প্রথমে, তো আমি ইগনোর করেছিলাম। পরে দেখছি বলটা পড়তে পড়তে যেন মনে হচ্ছে পরের ফ্লোরে, মানে সেকেন্ড ফ্লোরে কাজ হচ্ছে, সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে এসে নামলো। আমি সাহস নিয়ে যাই সেখানে, গিয়ে দেখি যে কেউই নেই। এয়ারে যে লাইটটা জ্বলছিল সেই লাইটটাও দেখছি জ্বলছে নিমছে মনে হচ্ছে কিছু মানে শর্ট কানেকশানটা হয়তো কোনো ভুলভাল বা কিছু একটা হয়েছে, যেটাতে বা টিউবটা খারাপ হয়ে যেতে পারে, এটা হওয়ার কথা নয়। যাও, এটা অস্বাভাবিক লেগেছিলো। তারপর আমি ফেরত চলে কাজ করি, বেশ 10-15 মিনিট কাজ করার পর সেম জিনিস হয়। একটা বাচ্চার আওয়াজ, বাচ্চাটা দৌড়ে যাচ্ছে, খেলছে এবং হাসছে, আর বলটা এরকম গড়িয়ে গড়িয়ে নিচে যাচ্ছে, যেন মনে হয় বাচ্চাটা বলটা পেছন ধরতে যাচ্ছে, পারছে না, বলটা আগে চলে যাচ্ছে। আমি একজনকে নিয়ে সঙ্গে সঙ্গে আমি যাই, গিয়ে আমি দেখি কেউ নেই সেখানে। আমি তারপর নিচে যে আমাদের সিকিউরিটি থাকে তাকে আমরা ডাকি, যেখানে কি রাত্রে কোনো বাচ্চা উঠে চলে এসেছে নাকি, যেরকমভাবে বলটল নিয়ে খেলছে, এটা আন্ডার কনস্ট্রাকশন, এখানে কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বলছে না স্যার, এখানে তো কোনো বাচ্চা আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ এখন তো রাত্রি প্রায় 12টা 12:30 বাজে, এখানে তো কেউই নেই, আর আমি বাইরে বসে রয়েছি।
তো আমাদের খুব অস্বাভাবিক লেগেছিলো এই জিনিসটা। তো আমরা সবাইকে এটা জানাই যারা ছিল। তাদের মধ্যে একজন বলে যে আমিও একদিন নাইট শিফটে ছিলাম, ঠিক এরকমই একটা ঘটনার সম্মুখীন আমি হয়েছিলাম। তো আমিও এটা ভয় পেয়ে গেছিলাম, কাউকে আমি ভয় বলিনি। তা আপনার সাথেও হয়েছে। তো আমরা তখন সেই রাতটা খুব ভয়ে কাটিয়েছিলাম। পরের দিন সকালবেলা উঠে আমাদের এই ওপেনিংয়ের হ্যান্ডওভারটা আমরা দেওয়ার পর আমরা যা সিনিয়র ছিল বা ওখানের যা স্থানীয় বাসিন্দা অনেককে জিজ্ঞেস করেছিলাম। তখন বলেছিল হ্যাঁ, এখানে যখন প্রজেক্টটা চালু হয়, এটা একটা মল ছিল, মল। আচ্ছা। তখন এখানে অনেকেই কাজ করতে গিয়ে এখানে মারা যায় রেন্টে, তার মধ্যে কিছু বাচ্চাও ছিল। এবার কাজ করতে বাচ্চারা কি মারা? ব্যাপারটা হলো কি, যখন আন্ডার কনস্ট্রাকশন থাকে, সে সময়টা হয় কি আশেপাশে যে বাচ্চারা থাকে তারা ভেতরে চলে আসে কোনো খেলার জন্য। কারণ সেই জায়গাটা হয় কি খুব ঘেরা থাকে এবং আমরা যখন কাজ করি তখন অনেক কিছু জিনিস রাখা থাকে, বাচ্চারা টুকটাক জিনিস খেলার জন্য সেগুলো নিতে আসে, সেখানে চলে আসে। এবং হয় কি সেই সময় স্টেয়ারে না আমাদের কোনো রেলিং থাকে না কোনো কিছু থাকে, ঠিক আছে। তো বাচ্চারা যদি একটু অসাবধানতা হয় সঙ্গে সঙ্গে তারা উপর থেকে উঠে যেতে পারে। তো এরকম কিছু একটা ঘটনা ঘটেছিল, যে কোনো একটা বাচ্চা উপর থেকে পড়ে যায় এবং তারপরে সেই বাচ্চাটা আসে একটা মানে রাস্তায় যে যারা থাকে তাদেরই সেরকমই একজন। তো তারপর থেকে ওই জায়গাটা মানে বন্ধ করে দেওয়া হয়েছিল, যে যাতে কেউ না আসতে পারে সেই জায়গা দিয়ে। দীর্ঘদিন প্রজেক্টটাও বন্ধ থাকে তার জন্য, যে একটা সেফটি ইস্যু হয়। তারপরে প্রজেক্টটা আবার যখন চালু হয় তখন থেকেই বিভিন্ন লোকেরা কাজ করতে আসতো, কিন্তু রাত্রে কেউ কাজ করতে চাইতো না এরকম কারণের জন্য। এই কারণের জন্য তারা দিনে কাজ করে চলে যেত, এবং রাত্রে যারা যারা কাজ করতো তাদের সবাইকার একই অভিজ্ঞতা এবং একই জিনিস, যে কোনো বাচ্চা এসে বল নিয়ে খেলছে, এবং আমরা গিয়ে যখন দেখি তখন তাকে আমরা দেখতে পাই। মানে আমি তো সবাইকে এটাই বলতে চাই, মানে যারা আমাদেরকে দেখছে আর কি, যে এরকম কিন্তু অনেক ঘটনা হয়, মানে চারদিকেই হয়, আমরা অনেক কিছু জানতেই পারি না। মানে আমরা দেখি চারদিকে এত বড় বড় বিল্ডিং হচ্ছে এখনকার দিনে, কিন্তু সেই যে বিল্ডিংগুলোর মধ্যেও কত কিছু লুকিয়ে রয়েছে। আর তার থেকেও বড় কথা, এতগুলো যে বড় বড় বিল্ডিং হচ্ছে তার মানে অনেকটা জমি নিয়ে, অনেকটা নিশ্চয়ই ওখানে কোথাও না কোথাও কিছু না কিছু তো ছিল এর আগে, ছিল আগে। হ্যাঁ, নয় পুরো খালি মাঠ ছিল, বাট খালি মাঠটা কেন খালি মাঠ ছিল, কারণ এখন তো কিছুই খালি থাকে না। তো সব মিলিয়ে এইরকম ঘটনা থাকে। এবার আমি দেখলাম মানে আগের যে এপিসোডে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে কিভাবে জানলে তো যে ওটাই। তো এবার আমি ওটাই বলবো, যদি আপনাদের জানতে হয় তাহলে আপনারাও এরকম কিছু কাজ করুন, তাহলে হয়তো আপনারাও জানতে পারবেন, আপনাদের শখ মিটে যাবে। তো সেটা আপনারা করতেই পারেন। তো মানে তুমি যেরকম বললে, এরকম আমি কলকাতাতেও অনেক জায়গাতে শুনেছি, মানে অনেকগুলো মল টলে হয়। আর তার মধ্যে আমি বলছি না, মানে আমি প্রথমেই বলে দিই যেটা আমি শুনেছি, তো আমার কথাটিকে আপনারা সিরিয়াস নিয়ে এটাকে সত্যি বলে মানবেন কি মানবেন না সেটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। তো আমি শুনেছি সাউথ সিটি মলে যে এরকম একটু ঘটনা হয়েছিল, মানে যখন তৈরি হয়েছিল ওই মলেও, কিন্তু তার মানে ওই মলটা যখন তৈরি হয় তার আগে ওই জায়গাটা যে খুব ক্লিয়ার ছিল সেরকম নয়। আর ওইখানে অনেক, আমরা তো নিউজেও বোধহয় শুনেছিলাম যে আবার অনেকগুলো যে ব্রিজ রয়েছে, মানে আমি ব্রিজগুলোর নাম এখন নেব না, কারণ অনেকগুলো ব্রিজ রয়েছে, সেই ব্রিজের তলা থেকেও, আমি যেই জন্য তোমাকে প্রথমে প্রশ্নটা করলাম যে এরকম কি বড় বড় বা ইম্পর্টেন্ট যে ইনফ্রাস্ট্রাকচার ওগুলো তৈরি করার আগে কি কোনো বডি বা মাথার খুলি রাখা হয়? না, এটা একদমই, কিন্তু পাওয়া গেছিল, মানে ওই জন্যই, মানে ওইটা হয়তো তার জন্যই হয়তো রোটে ছিল এরকম কিছু। বাট আমার কাছে আরেকটা ঘটনা আছে যেটা আমার মনে হয় সিমিলার, এটা যেটা অডিয়েন্সদেরও শুনলে ভালোই লাগবে। তো আমার একটা বন্ধু ছিল, মানে ছিল, কারণ এখন আর সে বন্ধু নেই। কারণ সময়ের সাথে সাথে অনেক সময় অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, এখন আর অতটা কথাবার্তা হয় না। কিন্তু সেই যে বন্ধু, মানে যে জায়গাটায় ফ্ল্যাটটা কিনেছে সেটা কলকাতার মাঝখানে, এইখানে ওই ফ্ল্যাটটা তৈরি, মানে তুমি যা যা বললে ঘটনা কাইন্ড অফ সিমিলার, মানে ওখানেও একটা ছোট বাচ্চা নিয়েই মানে পুরো ঘটনাটা। আচ্ছা, কিন্তু যে বিল্ডিংটা মানে যখন ওরা গিয়ে থাকতে যায় তার আগে কিন্তু মানে একদম ফ্রেশ ছিল, মানে ওটা বিক্রি হয়নি, ওটা ওয়ান অফ দ্য লাস্ট কয়েকটা ফ্ল্যাট ছিল যেটা বিক্রি হওয়া বাকি ছিল। আর ওরা বেশ রিজনেবল প্রাইসে পেয়েছে, মানে অন্যরা যারা কেনেনি, কারণ তুমি জানোই, তুমি কাজে থাকো, যে লাস্ট কয়েকটা বেঁচে রয়েছে যেগুলো অতটা তাড়াতাড়ি বিক্রি হচ্ছে না।
তো যারা বিল্ডার্স তারা চায় যাতে তাড়াতাড়ি মানে ওটাকে লে অফ করে দেওয়া যায় আর তারপরে নেক্সট প্রজেক্টে হাত দেবে। একদম। তো সেরকম একটা রিজনেবল প্রাইসে তারা পায়। তো তারা ওখানে যেরকম থাকতে গেছে, থাকার জন্যই অবভিয়াসলি কিনেছে। তো প্রথম 6 মাস কোনো রকম প্রবলেম হয়নি, কিন্তু যখন মানে সময়টা আরও বাড়তে থাকে, এবার সেটার পিছনে একটা কারণ রয়েছে। কারণ সেইখানে মানে যে আমার বন্ধু, তার দিদা তখন মারা যায়। আচ্ছা। মানে ওই সময়টাতেই। তো এবার কি হয় যে 13 দিনের কাজের আগে তোমার ওই একটা ওষুধ যেটা পড়ে আর কি, ওরা ওষুধই বলে আর কি। তো ওই সময়টাতে তো সবাই বলে যে খুব সাবধানে থাকতে বা বেশি বাইরে একা যেতে না, ওরকম ওদেরকেও তাই বলেছিল। তো মানে মারা যায় তার দিদা, তার 3-4 দিন পর থেকে তারা একটা বাচ্চার আওয়াজ শুনতে পায়। আচ্ছা। যে চারদিকে যেন কোনো একটা দেখো সবসময় যে বাচ্চা আওয়াজ করলেই বুঝতে পারবে বাচ্চা, সেরকম তো নয়। খেলছে, দৌড়াচ্ছে, মানে একটা একদম মানে ওটা আওয়াজ ঠিক নয়, মানে ওটা অনুভূতি টাইপ, অনুভূতি, হ্যাঁ। তো সেরকম ফিল করছিল ওরা। এবার সময় যত এগোতে থাকে মানে ধরো তার পরের দিন মানে ওই অনুভূতিটা আরো বাড়তে থাকে, মনে হয় ওদের সাথেই ওদের চারপাশে ঘুরছে। মানে প্রথমে মনে হচ্ছিল তারা শুনতে পারছে, তারপরে মনে হচ্ছে যে চারপাশেই ঘুরছে, ফিল করতে পারছে, ধীরে ধীরে বাড়ছে ফিলটা। তো এবার বন্ধুটা ওর বাড়ির লোককে বলে না, ওর বাড়ির লোকও কারোর সাথে ডিসকাস করে না, কারণ তোমার হয়তো ওরকমই হয়েছিল যে এটা যদি ফার্স্টেই গিয়ে বলে দিই, লোকে বলবে তোর দিদা মারা গেছে তুই এইসব ভাবছিস, তো একটা প্রবলেমেটিক ব্যাপার। এবার সবাই যাই হোক ওই জন্য বলেনি। তো এরকম করতে করতে মোটামুটি ওই ধরো 9 দিনের মানে যে আর দিদা মারা যায় তারপরে 2 দিন থেকে পর থেকে শুরু হয়, মোটামুটি 6 দিন কেটে গেছে, মানে ওই দিদা মারা যাওয়ার 9 দিনের কাছাকাছি, তারপরে তো 11 দিনের কাজ আর 13 দিনে তারপরে যেরকম হয়। তো 9 দিনের দিন তারা মানে আমার বন্ধুটা দেখতে পায় যে স্টেয়ার্স মানে যেরকম তুমি বললে ফ্ল্যাট কীরকম হয়, ধরো তুমি সিঁড়ি থেকে উপরে উঠে এলে, তারপরে একটা দরজাটা খুললে তারপরে তুমি ফ্ল্যাটে ঢোকো, আর না হলে তোমার বাইরে দুখানা ফ্ল্যাট থাকে মোটামুটি, ধরো সিঁড়ি থেকে উঠে এইখানে একটা ফ্ল্যাট, এই সোজা একটা ফ্ল্যাট, আর এইদিকে একটা, আমি করিডোরে বলছি। তো উঠে ওরা একটা ছোট কাঁচ লাগানো থাকে, ওটা আমি ঠিক এক্সাক্ট নাম জানি না, যেটা থেকে তুমি বাইরে কে এসছে সেটা দেখতে পাও, মানে ওই আই বলের মতো আর কি ছোট। তো সেখান থেকে দেখে যে বাইরে একজন মহিলা বলে একজন একটা বাচ্চাকে নিয়ে মর্নিং বেল বাজে, সেটা কিন্তু শুধু ওই শুনতে পায় রাত্রিবেলা, তখন 2টো বা 2:30 বাজে, আর কেউ শুনতে পায়নি, কেউ ওঠেও নি। এবার এটাও একটা কারণ হতে পারে ও শুনতে পেয়েছে, কারণ ও গেম খেলছিল আমাদের সাথে, কারণ আমরা রাত্রিবেলা গেম খেলি। তো ও গিয়ে ওই চোখ দিয়ে দেখে যে কে বাইরে, তো দেখে একটা মহিলা একটা বাচ্চা। এইবার ওটা এতটাই অদ্ভুত ছিল, মানে তুমি ধরো একটা লোককে দেখছো, তাকে দেখে তুমি অনেক সময় ফিল করতে পারো যে পজিটিভ নেগেটিভ, অনেক সময় একটা ভাইব বোঝা যায়। তো কাছ থেকে দেখে ওর মনে হচ্ছে গন্ডগোল আছে কিছু, কারণ ওখানে প্রথম কথা লাইট ওইরকম নয় যেরকম লাইট পড়ছিল, মানে আমার একটা আকাশের স্কিন হয়ে গেলে যেরকম, তো সেরকম টাইপের লাগছিল একটা বাচ্চাকে নিয়ে। তো দেখে খুব ভয় পেয়ে ও গেট খোলেনি, বাবাকে ডাকতে গেছে, বলছে আসো তো দেখো তোমার চেনা কেউ এসছে, বলছে 2:30টার সময় কে আসবে, আবার কলিং বেল বাজে, তখন ওর বাবাও শুনতে। তারপরে দুজনে এসে এই কাজটা থেকে দেখে, কারণ মহিলা বলে যে হঠাৎ করে গেট খুলবে, দেখে কেউ নেই। তারপরে ওরা গেট খুলেছে, আবার গেট খুলে দেখে তখনও কেউ নেই। ওদের গেট তখন খোলা, ওরা মানে ভেতরে আসবে, বলছে হয়তো কেউ একজন বাজিয়ে দিয়ে ইয়ার্কি মেরে চলে গেছে। গেটটা তখনও খোলা, ওরা ভেতরে ঢুকছে, ঢুকতেই আবার কলিং বেল বাজে, পেছন ঘুরে দেখে কেউ নেই, মানে পুরো কলিং বেলটা হচ্ছে ডান দিকে, আমি বললাম সিঁড়ি এদিকে একটা ফ্ল্যাট, এদিকে একটা ফ্ল্যাট, ওদের ফ্ল্যাটটা এটা, কলিং বেলটা হচ্ছে ওই কোনাটায়। আচ্ছা। তো কেউ যদি ওই কোনায় কলিং বেলটা বাজিয়ে নিচে যায়, অন্তত এইটুখানি ডিস্টেন্স একটু তো বোঝা যাবে। কলিং বেল বাজেছে, কেউ নেই, ওরা দুজনেই ভয় পেয়ে, কিন্তু ওরা সেটা তার মানে মা, কারণ দিদা মারা গেছে, মা এমনিতেই শোকাহত, তো সেরকম কিছু শেয়ার করেনি। তারপরে সিকিউরিটি গার্ডকে গিয়ে ধরেছে সকালবেলা, যে কি মানে বলো যে এটা কি, ঘটনাটা কি। আর সিকিউরিটি গার্ডটা ছিল একটুখানি মিড এজের, মানে খুব বয়স্ক নয়, মিড এজের। কে বলছে দাদা সেটা তো আমি জানি না, তো আমি মানে নতুন এসছি, কারণ আমাকে কয়েকদিন মানে কয়েক বছর বলতে গেলে তখন 1 বছর সামথিং কিছু একটা হয়েছিল, বিল্ডিংটা হয়েছিল, ওই 1 বছর সামথিংয়ে এসছে, মানে তার আগের যে সিকিউরিটি গার্ডগুলো যারা ছিল যখন তৈরি হচ্ছিল, তারা তখন মানে তাদেরকে বার করে দেওয়া হয়েছে বা তারা চলে গেছে কোনো, তো বলছে তারা তো নেই, তো আমি অতটা বলতে পারবো না এরকম। আর
আপনারা যদি চান তাহলে এইখানের যে মানে প্রত্যেকটা বিল্ডিংয়ের বোধহয় ওখানে একটা প্রধান বলে কিছু একটা থাকে, মানে কিছু একটা তৈরি হয় ওখানে, যেখানে ধরো একজনের কাছে টাকা রয়েছে, তারা ওটার পুরো মেনটেনেন্সের খরচা সে দেখে। মানে ইউনিয়ন ঠিক বলা যায় না ব্যাপারটাকে, তো ওরকমই একটা প্রেসিডেন্ট টাইপের একজন থাকে পুরো। তো ওই প্রেসিডেন্টের কাছে টাকা দিয়েছে, মানে টাকা দেয় আর কি, দেয়। তো ওই প্রেসিডেন্টকে গিয়ে তারপরে জিজ্ঞেস করা হয় যে আপনাদের মানে আপনারা কি জানেন, কারণ কেউ যদি কমপ্লেন করে তাকেই নিশ্চয়ই এসে করবে, আপনারা কি এরকম কিছু জানেন? তখন বলছে ওদের যে ওই ফ্ল্যাটগুলো লাস্ট অব্দি খালি থাকার পিছনে কারণই এটা যে ওটা ফ্রেশ নয়। যারা প্রথমবার এসছিল ওটা কেনার জন্যে, তারা আবার ওই বিল্ডারকেই বেচে দিয়ে ওটা চলে যায়। মানে ওরা ওখান থেকে ওখানে আর থাকতে চায়নি। এবার তার পিছনের যে পুরো ঘটনাটা, সেটা ওনারাও জানে না যে কেন। মানে ওনারা জানে ওখানে কিছুটা হয়, কিন্তু কেন জানে না। তারপরে উনি বলল যে আমার কাছে নাম্বার রয়েছে যারা এর আগে সিকিউরিটি গার্ড ছিল তাদের, তো আপনি যদি খুব কনসার্নিং হন, কারণ অবভিয়াসলি মানে এত টাকা দিয়ে কিনেছি, রিজনেবল প্রাইস হলেও মানে মোটামুটি 30-35 লাখের জিনিস, তো অতটা সহজে ছেড়ে দেওয়া যায় না। বলছে আমি আপনাকে নাম্বারটা জোগাড় করে দিচ্ছি, আপনি ওনার সাথে চাইলে কথা বলেন। তখন ফোন করে যায় এবার একটা দাদুর গলা, এলে তো এখন নেই, আমি দিচ্ছি, মানে ফোন করতে বলছি। তো উনি আর কল ব্যাক করেনি, পরের 1 সপ্তাহ ধরে ফোনও ধরেনি। হঠাৎ করে একদিন তার ফোন আসে অপোজিট সাইড থেকে, যে আপনি ফোন করেছিলেন অনেকবার। তখন ওরা, হ্যাঁ আমি তো আপনাকে এতবার ফোন করলাম, আপনি কি এতই বিজি ছিলেন? মানে ওই হয় না একটা রেগে গেলে যায়, আপনি কি এতই বিজি এটা ফোন করতে পারেন না? তখন উনি বলছে দেখুন আপনার কাজ, বেশি কথা বলার দরকার নেই, আপনি বলুন কি জানতে চান। তো বলছে দেখো আমাদের সাথে এরকম, তো তুমি কি জানো এই সম্বন্ধে কিছু? বলছে যে ওনাদের আপনাদের মানে ও কোনো ওরকম কিছু বলেনি যে না বা হ্যাঁ, অত কোনো গল্প দেয়। বলছে ওনারা যে কলিং বেল বাজাচ্ছে আপনাদের সাথে ওনার কোনো, উনি এরকমই আসেন, আর কয়েকটা স্পেসিফিক ফ্ল্যাট রয়েছে যেগুলোতে উনি যান, কারণ উনি আগে ওখানেই থাকেন। এবার এইটুখানি শোনাতে তো আর কেউ বুঝতে পারবে না যে কি মানে হঠাৎ কি হলো, হ্যাঁ কেউ কোনো বুঝতেই পারছে না। তখন উনি ওনাকে বলল যে আমি আপনার সাথে একদিন দেখা করতে চাই, আপনি বলুন। তখন বলছে না আমি কাজে আছি, আমি বিশাল ব্যস্ত, অন্য বিল্ডিংয়ে আমাকে সিকিউরিটি গার্ডের কাজ করতে হবে। তখন বলছে ঠিক আছে, আপনার যদি দরকার পড়ে ওপরই কিছু যদি লাগে মিষ্টি টিষ্টি, তাহলে আমি করে দেবো, আর মিষ্টিটা টাকা পয়সা। তো বলছে ঠিক আছে তাহলে আসুন একদিন দেখা করে। একদিন দেখা করেছে, ওটা তো 2 দিনের মধ্যেই দেখা করেছে। এইবার যে ওই মহিলাটা আর বাচ্চাটা হচ্ছে মানে ওই যে বিল্ডিংটা তৈরি হওয়ার আগে তার পাশে এক জায়গায় থাকতেন। মানে পাশের যে ধরো বড় বড় বিল্ডিংগুলো তো সেখানেই তৈরি হয়, যেখানে নয় পুরো খালি জায়গা, নাহলে কোনো গরিবদের যে অনেক ছোট ছোট বাড়ি থাকে বা গ্রাম থাকে, বা গ্রাম নয় ঠিক, মানে ওটাই কি বলে, এরকম মুম্বাইতে ধারাবি রয়েছে, তো এরকমই ওটাই কি বলে স্লাম এরিয়া, বস্তি টাইপের। তো সেইখানেই সস্তায় পাওয়া যায় জমি, আর বিল্ডাররা চায় ওই জায়গাটা একটা বড় বিল্ডিং করে। তো সেই রকমই তাদের ঘর ছিল। এবার ওখানে অনেকগুলো বাড়ি, তো ওদের একটা এক্স্যাক্ট প্রত্যেকজনের বাড়িতে একটা করে নাম্বার দেওয়া থাকতো, মানে যে এই বাড়ির এই নাম্বার, যাতে অ্যাড্রেস ওদের ওরকম তো থাকে না, কারণ ওটা ওদের কেনা জায়গা না। তো ওরকম দেওয়া থাকতো নাম্বার, যে যদি কারোর কিছু মানে কেউ এলো লোক জানতে চায় যে কত নম্বর ঘর, ওই রকম বলে দেয়। তো ঠিক সেই জিনিস, যে ওদের যে ফ্ল্যাট নাম্বার ছিল সেটা ছিল 113, আর ওই যে মহিলারা থাকতো তাদের ঘর নাম্বার ছিল 113। আর তাদের যে ফ্যামিলি মেম্বার্সরা থাকতো তাদের যেই নাম্বারের ঘরে থাকতো সেই ফ্ল্যাটেই এই প্রবলেমটা। এইবার যখন বললো যে এটা তাহলে সলিউশন কি, এরকম কি রাত্রিবেলা এসে এরকম দাঁড়িয়ে থাকবে আর আমাদের ক্ষতি করবে না, সব থেকে বড় প্রশ্ন ওটা। বলছে না আপনাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু আমার মনে হয় আপনাদের বাড়িতে হয়তো এরকম কিছু হয়েছে যার জন্যে হয়তো নেগেটিভ কিছু বেশি বেড়ে গেছে, কারণ ওটা তো পুজো করানো হয়েছিল, মানে বিল্ডার্সকে বেঁচে দেওয়ার পরে বিল্ডার্স ওটা দিয়ে পুজো করিয়েছিল। তখন বলছে না নেগেটিভ তো কিছু হয়নি। তারপরে আমার বন্ধুটা ওর বাবাকে বলে ওঠে, আরে আমার যে দিদা মারা গেল ওটাও তো একটা মোটামুটি নেগেটিভ জিনিস। তো তখন ব্যাপারটা বোঝা গেল যে ওটার জন্য একটা পোর্টাল খুলে গেছিল, মানে ধরো যেখানে তোমার নেগেটিভ একটা জায়গা থেকে একটা আত্মা বেরিয়ে গেল একটা বডি থেকে, ওখানে তো একটা পোর্টাল খুলে যায় যতক্ষণ না ওটার পুরোপুরি শেষ
কার্য হচ্ছে। হচ্ছে। আর যতক্ষণ তার দিদা ছিল, মেনলি দিদা তার মারা যায় হচ্ছে রাত্রিবেলা। আচ্ছা। তো শরীর খারাপ খুব একটা ছিল না, তো এমনি মারা যান আর কি, যেরকম বয়স হয়ে গেলে মারা যান সেরকম মারা গেছেন আর কি। এবার সেটা ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, বলেছিল হার্ট অ্যাটাক হয়ে তিনি মারা যান, কোনো সিমটমস আগে বোঝা যায়নি। কিন্তু তার যে বডিটা, মানে সে যে মারা গেছেন সেটা বোঝা গেছে হচ্ছে সকালবেলা, মানে 7টা 7:30টার সময়, যখন তার মা ঘুম থেকে ওঠে। আর আমার বন্ধু তো গেম খেলতেই থাকে, মানে আমরা যেরকম গেম খেলতে থাকি আমরা কিছু বুঝতেও পারি না হেডফোন লাগানো থাকলে কি হয় না হয়। তো সেরকম বোঝা গেছে। তো ওই যে সময়টা, ওই সময়ের মধ্যে হয়তো কিছু একটা প্রবলেম হয়েছে, ওই পোর্টাল খুলে গিয়ে এই যে নেগেটিভ এন্টিটিস, নেগেটিভ বলবো না, হয়তো এন্টিটিস বলতে পারি, কারণ কিছু করেনি তো নেগেটিভ নয়। তো এটা তখন আবার অ্যাক্টিভ হয়ে গেছিলো ওই জায়গাটাতে। তারপরে আবার ওরা ইভেনচুয়ালি একজনকে আনেন, পূজারি, মানে পূজারি হচ্ছে একটুখানি তান্ত্রিক লেভেলের যে পূজারি, সে তারপরে পুজো করে ওই জায়গাটাকে আবার ঠিক করে দেয়। তো তারপর থেকে আর কোনো প্রবলেম হয়নি। এখন বন্ধুত্ব নেই, কিন্তু এখন ওরা ওখানেই থাকে আর কি, কলকাতার মধ্যে। ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য এই এপিসোডে। আর এত ব্যস্ততার মাঝখানেও আমাদের সাথে জয়েন করলে, দুখানা ঘটনা শোনালে। আর আমি জানাতে চাই অডিয়েন্সকে যে আপনারা কিন্তু এখনো অবধি সাবস্ক্রাইব যদি না করে থাকেন, করে দিন, লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে, কারণ এরকম এপিসোড কিন্তু আমরা আনতেই থাকি প্রতি রোববার রাত্রি 10টায়। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণে জন্য ধন্যবাদ, শুভরাত্রি।